আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক কোয়ান্টাম প্রভাব। তো কোয়ান্টাম প্রভাব নিয়ে আলোচনা করার পূর্বে আমি দুইটা সূত্র সম্পর্কে বেসিক ধারণা দিতে চাই। একটা সূত্র হচ্ছে ই সমান এইচ এফ। এখানে ই বলতে কি বোঝায়, আশা করি এই জিনিসগুলো সবারই জানা আছে। ই মানে হচ্ছে যে একটা ফোটনের শক্তি, ই মানে ফোটনের শক্তি, এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, আর এফ মানে কম্পাঙ্ক। এবং এই জায়গা থেকে আবার কোথায় আসা যায়, ই সমান এইচ এফ মানে কি আমরা আগে জানি এফ ইকুয়াল সি বাই ল্যামডা, এফ ইকুয়াল সি বাই ল্যামডা। তাহলে এফ এর বদলে যদি আমি সি বাই ল্যামডা বসাই আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি একটা ফোটনের শক্তিকে দুইটা সূত্র দিয়ে ডিফাইন করতে পারছি। একটা হচ্ছে এইচ এফ এবং এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। তো কোয়ান্টাম প্রভাব বলতে এখন কি বোঝায়, একটা ফোটন যখন আসবে সেই ফোটনের ভিতরে কি কি থাকবে, সেই ফোটনের একটা নির্দিষ্ট শক্তি আছে। আর তার আগে বলে যে কোয়ান্টাম প্রভাবটা কি, সেই কোয়ান্টাম প্রভাবটা আসলে বুঝতে হলে আমাদেরকে ভাবতে হবে যে এই পৃথিবীতে বিভিন্ন রকম বস্তু আছে। প্রত্যেকটা বস্তুর ভিতরে আমরা জানি আণবিক পারমাণবিক গঠন পর্যায়ে যদি আমরা চিন্তা করি সেখানে দেখা যাবে যে সে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে গঠিত। তো এই ইলেকট্রন গুলার বিভিন্ন ধর্ম আমরা পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি জায়গায় আমরা জেনেছি। সে থেকে আমরা জানি যে ইলেকট্রন গুলা কিন্তু মানে তার একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যেতে পারে। সে তার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে শক্তি শোষণ করে যেতে পারে, আবার উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে শক্তি বিকিরণ করে ফিরে আসতে পারে। তো এই কোয়ান্টাম প্রভাবের কাজটা কি হবে, কোয়ান্টাম প্রভাবের কাজটা হবে একটা ফোটন, আলোক শক্তির একটা ফোটন কণা যখন একটা ইলেকট্রনের উপরে আসবে সেই সময় ইলেকট্রনের অবস্থা কি হবে সেটা আমরা জানবো। আচ্ছা, এখন আসি কোয়ান্টাম কণা কিভাবে কাজ করে। মনে করো আমার এই জায়গায় একটা ইলেকট্রন আছে, এই জায়গায় কি আছে, একটা ইলেকট্রন আছে। মনে করো সূর্যের আলো থেকে একটা ফোটন শক্তি বা মহাবিশ্বের একটা জায়গা থেকে ফোটনের শক্তি আমাদের এই ইলেকট্রনের উপরে এসে নির্গত হবে। কি হবে, ইলেকট্রনের উপরে এসে নির্গত হবে। তাহলে আমরা জানি এই শক্তি তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। আমরা হাইগেন্সের নীতি থেকে দেখেছি যে আলোক রশ্মির তরঙ্গ ধর্ম আছে। ম্যাক্স প্লাঙ্কের ইয়ে থেকে দেখেছি আমরা আলোক রশ্মির তরঙ্গ ধর্ম, কণা ধর্ম ইত্যাদি ধর্মগুলো সম্পর্কে কিন্তু আমরা ভৌত আলোক বিজ্ঞানে আমরা জানতে পারি। তো কোয়ান্টাম প্রভাবের ক্ষেত্রে কি হবে, যখন একটা ফোটন কণা বা ফোটন আসবে, একটা ফোটন এসে ইলেকট্রনকে আঘাত করবে, কি করবে, ইলেকট্রনকে আঘাত করবে। তো এই ফোটনের ভিতরে কি কি আছে, এই ফোটন যেহেতু আঘাত করবে, আমরা একটা জিনিস কল্পনা করি যে একটা মানুষ যখন আরেকজন মানুষকে আঘাত করে, তার নিশ্চয় শক্তি আছে। যে মানুষটা আঘাত করে তার ভিতরে শক্তি থাকে বলে সে আরেকজনকে আঘাত করতে পারে। তাহলে এই কোয়ান্টাম কণার ভিতরে এই কোয়ান্টাম প্রভাবে এই ফোটন কণার ভিতরে এক ধরনের শক্তি আছে যার প্রভাবে বা যার কারণে সে এই ইলেকট্রনটাকে আঘাত করার সামর্থ্য রাখে। তাহলে এর ভিতরে যেহেতু শক্তি আছে, সেই শক্তিটা কি, সেই শক্তিটা হচ্ছে ই পরিমাণ একটা শক্তি। আমরা জানি ইকুয়াল এইচ এফ, আবার ই সমান সেই ধারাবাহিকতা এফ সমান সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা, এখন আমরা দেখবো যে কিভাবে কি করে আঘাত করে সময় কি ঘটে। আচ্ছা, এই
কোয়ান্টাম প্রভাবে কি হয়, এই ফোটন কণা যখন আঘাত করে, এই আঘাতের ফলে এই ইলেকট্রন একটা নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হয়, একটা নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত হয় কিভাবে বলছে যে, যখন একটা ফোটন আসে, এসে একটা, এই যে একটা ফোটন তরঙ্গতে আসছে, এসে একটা ইলেকট্রনকে আঘাত করে, আঘাত করার সময় এই ফোটন যে এই ফোটনটা কি হয়, ডিফ্লেক্টেড হয়। হ্যাঁ, এই ফোটনটা ডিফ্লেক্টেড বা স্ক্যাটার্ড হয় বা ছড়িয়ে যায়। এই ফোটনটা যখন আসে ইলেকট্রনকে আঘাত করার পরে, সে একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট কোণে, একটা নির্দিষ্ট কোণে কি হয়, ছড়িয়ে যাবে বা ডিফ্লেক্টেড হবে বা স্ক্যাটার্ড হবে। তার মানে এই যে বিচ্যুতি দেখা যাবে বা বিচ্ছুরণ দেখা যাবে, এই ফোটনের যে বিচ্ছুরণ, সেইটাই হচ্ছে যে কোয়ান্টাম প্রভাব। এখন এর বিশেষত্বটা কি? এর বিশেষত্বটা হচ্ছে যে এই ফোটন যখন আসবে তার ভিতরে আমি বলেছিলাম, এর ভিতরে কি ছিল, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ছিল, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য ছিল এবং একটা কম্পাঙ্ক ছিল, তার ভিতরে আলোর বেগে সে আসতেছিল। এখন কি হবে, এখন সে যখন, আমি বললাম যে একটা নির্দিষ্ট দিকে ছড়িয়ে যাবে বা ডিফ্লেক্টেড হবে বা স্ক্যাটার্ড হবে, যখন হবে, হওয়ার পর এই ফোটনের পূর্বের যে বা প্রাথমিক বা আদি অবস্থায় যে শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য, যে কম্পাঙ্ক, যে আলোর বেগ ছিল, সেইটার পরিবর্তন ঘটবে। পরিবর্তনটা কিভাবে ঘটবে বা কেমন ভাবে ঘটবে সেটা আমি ব্যাখ্যা করব পরে। তার আগে বলতে চাই যে পরিবর্তন ঘটার পরে শেষ অবস্থায় তার কি হবে, তার একটা নতুন শক্তি অর্জন করবে, তার একটা নতুন তরঙ্গ অর্জিত হবে, তার একটা নতুন কম্পাঙ্ক তৈরি হবে, কিন্তু আলোর বেগের পরিবর্তন তো হবে না। তো কথা হচ্ছে যে এটা বাদ। তো কথা হচ্ছে বিক্ষিপ্ত বা স্ক্যাটার বা ছড়িয়ে যাওয়ার পর এই ফোটন কণার বা ফোটনের কি হবে, শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ইত্যাদিতে পরিবর্তন দেখা যাবে। তাহলে কি কোয়ান্টাম প্রভাবটা কি বা কোয়ান্টাম ইফেক্টটা কি? এটা হচ্ছে যখন একটা ফোটন এসে একটা ইলেকট্রনকে আঘাত করবে, যখন একটা ফোটন এসে একটা ইলেকট্রনকে আঘাত করবে, এইভাবে আঘাত করার পরে এই ফোটন কণা এইভাবে চুইং করে এই কোয়ান্টাম কণা কি হবে, ডিফ্লেক্টেড বা স্ক্যাটার্ড ফোটনে পরিণত, কোয়ান্টাম কণা বললাম, সরি ফোটন কণা। এই ফোটন কণা একটা চুইং করে নির্দিষ্ট দিকে ডিফ্লেক্টেড বা স্ক্যাটার্ড হয়ে যাবে। এবং এই ডিফ্লেক্টেড বা স্ক্যাটার্ড হওয়ার ফলে, এই যে ডিফ্লেক্টেড বা স্ক্যাটার্ড হয়ে একদিকে ছড়িয়ে গেল, এর ফলে কি হবে, এর ফলে এই ফোটন কণার আগে যে শক্তি ছিল, আগে যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল, আগে যে কম্পাঙ্ক ছিল, এইটা পরিবর্তিত হয়ে কি হবে, পরিবর্তিত হয়ে একটা নির্দিষ্ট শক্তি অর্জন করবে, একটা ভিন্ন শক্তি, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য অর্জন করবে, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক অর্জন করবে। তাহলে এগুলা অর্জন করবে এবং তার মানে এই যে শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্কে যে পরিবর্তন ঘটতে দেখা গেল, এই পরিবর্তনটার নামই কোয়ান্টাম ইফেক্ট। এই পরিবর্তনটার নামই কোয়ান্টাম ইফেক্ট। এই পরিবর্তন নামই কোয়ান্টাম ইফেক্ট। তাহলে আমরা কোয়ান্টাম ইফেক্ট কি সেটা জানলাম। এখন কোয়ান্টাম ইফেক্টের ফলে কি ঘটে, কেন ঘটে, কিভাবে ঘটে সেটা আমরা জানবো। আমরা জানি একটা সূত্র যে আমরা একটা সূত্র জানি, এই যে ইকুয়াল বলেছি যে ইকুয়াল এইচ এফ। ইকুয়াল এইচ এফ এর বদলে আমরা লিখতে পারি এখন আমরা ইকুয়াল এইচ এফ এর পরিবর্তে বলেছিলাম যে লিখতে পারি ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। এখন
এই জায়গাতে একটা সম্পর্ক আমি যদি তৈরি করি, সেটা হচ্ছে যে ই যদি কমে, তাহলে ল্যামডা কি হবে? আচ্ছা, আরেকটা জিনিস লিখি, এইচ এফ। হ্যাঁ, এই ই সমান এইচ এফ, এখানে ই আর এফ পরস্পর কিভাবে আছে? সমানুপাতিক ভাবে আছে না? তাহলে দুটো বস্তু যদি, দুটো জিনিস যদি পরস্পর সমানুপাতিক ভাবে থাকে, তাহলে এ যদি বাড়ে এও বাড়বে, এ যদি কমে এও কমবে। তাহলে ই সমানুপাতিক এইচ এফ, যদি ই সমানুপাতিক এফ যদি হয়, তাহলে ই যদি কমে বা শক্তি যদি কমে, কম্পাঙ্ক কমবে, শক্তি যদি বাড়ে কম্পাঙ্ক বাড়বে। আবার এফ ইকুয়াল সি বাই ল্যামডা। তার মানে এই জায়গায় এই জায়গাতে কি হচ্ছে, এই জায়গাতে এই ল্যামডা এবং এই কম্পাঙ্ক পরস্পর ব্যস্তানুপাতিক ভাবে আছে। তার মানে এই কম্পাঙ্ক যদি কমে, তাহলে এই ল্যামডা বাড়বে, আবার এই কম্পাঙ্ক যদি বাড়ে এই ল্যামডা কমবে। এটা হচ্ছে এদের সম্পর্ক। তাহলে আমাদের ই যদি কমে তাহলে এইচ হচ্ছে কমবে, ই যদি বাড়ে এইচও বাড়বে। ই যদি কমে, এই এফ যদি কমে, আবার এফ যদি কমে তাহলে ল্যামডা বাড়বে, তাই তো? এফ যদি কমে ল্যামডা বাড়বে, এই যে এফ যদি কমে তাহলে ল্যামডা বাড়বে। তাহলে ই কমছে, এইচ কমছে, ল্যামডা বাড়বে, তাহলে সূত্র কি? এইচ ইকুয়াল সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা কি? বাড়বে। এটা আমাদের সূত্র। এখন কম্পন কণার ক্ষেত্রে আমাদের এটা শর্ত মাথায় রাখতে হবে যে আমরা যে নতুন ই পাবো বা পরিবর্তিত শক্তি পাবো, সেই শক্তির থেকে আদি অবস্থার শক্তি বেশি হবে, সেই শক্তির থেকে আদি অবস্থার শক্তি বেশি হবে। আমরা যে পরিবর্তিত কম্পাঙ্ক পাবো, সেই কম্পাঙ্ক থেকে আদি অবস্থার কম্পাঙ্ক বেশি হবে। আমরা যে পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য পাবো, সেই তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কি পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের থেকে আদি অবস্থার তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি হবে? না, এখানে কিন্তু বেশি হবে না। এইটা হচ্ছে কম হবে। কেন বলেছিলাম যে এফ আর ল্যামডা ব্যস্তানুপাতিক, এফ যদি বাড়ে ল্যামডা কমবে, এফ যদি কমে ল্যামডা বাড়বে। তাহলে এই জায়গায় যদি পরিবর্তিত কম্পাঙ্ক বেশি হয়, তাহলে পরিবর্তিত ল্যামডা এই জায়গায় কম হবে। এই জিনিসটা তো ক্লিয়ার, আশা করি এই জিনিসটা ক্লিয়ার হবে। এখন আমি একটা কথা বলি যে ফোটন তো একটা শক্তি হারাবে, একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি সে হারাবে, একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি হারিয়ে সে ই প্রাইম হবে। এখন হারানোর পর একটা নির্দিষ্ট পরিমাণ হারিয়ে তো সে এই ই প্রাইম হয়েছে। তার মানে ই প্রাইমটা হয়েছে কি? একটা নির্দিষ্ট পরিমাণ হারিয়ে এর ভিতর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ এই শক্তি খরচ হয়ে গেছে। সেই শক্তিটা খরচ হওয়ার ফলেই তো এই পরিবর্তিত ই আমরা পেয়েছি। এখন আমরা দেখব সেই সেই ক্ষেত্রে কম্পন কণার ক্ষেত্রে কি কি হয়। সেই ক্ষেত্রে কোয়ান্টাম কণার ক্ষেত্রে কি হয়? একটা ফোটন যতটুকু শক্তি হারাবে, একটা ফোটন সে তার নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে ইলেকট্রনকে আঘাত করেছে, আঘাত করার পর সে যতটুকু এনার্জি হারাবে, সেই এনার্জিটুকু ওই ইলেকট্রন অ্যাবজর্ব করবে। কারণ আমরা জানি ইলেকট্রনের এনার্জি অ্যাবজর্বের বা ইলেকট্রনের শক্তি শোষণের ক্ষমতা আছে। তাহলে ইলেকট্রন কি করবে? ওই ফোটন কণার হারানো শক্তি, ওই ফোটন কণা থেকে মনে করো এই এক্স পরিমাণ শক্তি হারিয়ে গেল, এই এক্স পরিমাণ শক্তি কি করবে? এই যে ইলেকট্রনের উপরে আঘাত করেছে সেই ইলেকট্রন কি করবে? শোষণ করবে। তাহলে ইলেকট্রন যদি শক্তি শোষণ করে, তাহলে কেউ যদি শক্তি শোষণ করে, তাহলে তার পাওয়ার যদি বেড়ে যায়, তার শক্তি যদি বেড়ে যায়, তাহলে কি ঘটে?
তাহলে একটা মজার ঘটনা না যে সে দুরন্ত হয়ে যায়। মানে আমরা যখন দেখি সমাজে কারোর শক্তি বেড়ে যায় বা ক্ষমতা বেড়ে যায়, তখন তার লম্পঝম্প বেড়ে যায়, তার গতি বেড়ে যায়, তার চলনে বলনে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। ঠিক সেরকমই ইলেকট্রনটাও কিন্তু আমাদের প্রভাবশালী ব্যক্তিদের মতো সমাজে। এই ইলেকট্রনটা যখন ওই ফোটন কণার হারানো শক্তি শোষণ করলো, সেই ইলেকট্রনটার গতিশক্তি বৃদ্ধি পাবে, মানে ইলেকট্রনটা গতিশক্তি অর্জন করবে। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতটুকু পরিমাণ শক্তি খরচ হবে সেই সবটুকু পরিমাণে কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন তার বেশিও নিতে পারছে না, ইলেকট্রন তার কমও নিতে পারছে না। তাহলে এখান থেকে যদি 10⁵ কিলো জুল পরিমাণ শক্তি হচ্ছে যে সাপোজ যদি মিশ্রিত হয় বা যদি ছেড়ে দেয়, ঠিক সেই পরিমাণই শোষণ করবে। তাহলে এইটাই এর সর্বোচ্চ শোষণকৃত শক্তি বা সর্বোচ্চ গতিশক্তি। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বেগ এবং গতিশক্তি ভাই ভাই। বিষয়টা এরকম যে তাহলে ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি ইলেকট্রন অর্জন করবে, সেইটাই কিন্তু ফোটনের হারানো শক্তি, সেইটাই কিন্তু ফোটনের হারানো শক্তি। এখন তাহলে আমরা সূত্রটাকে এইভাবে ডিফাইন করতে পারি যে ই থেকে একটা শক্তি হারাচ্ছে, শক্তি হারানোর পরে কি হচ্ছে, ইলেকট্রন একটা শক্তি অর্জন করছে, সেই শক্তিটাই তার গতিশক্তি। গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে কেই। গতিশক্তির সূত্র হচ্ছে কেই, মানে এটা হচ্ছে কে ই, মানে এটা কাইনেটিক এনার্জি। গতিশক্তি কার কাইনেটিক এনার্জি? ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। আর এই শক্তিটা কি শক্তি? মিনিমাম শক্তি না, এই শক্তিটা তো ম্যাক্সিমাম শক্তি। এই শক্তিটা তো ম্যাক্সিমাম শক্তি। তাহলে এটা একটা সূত্র যে একটা এই কোয়ান্টাম প্রভাবে এই যে একটা ফোটন কণা যতটুকু শক্তি হারিয়ে সে এক নতুন শক্তি অর্জন করবে, মানে নতুন শক্তিতে পরিণত হবে, সেটা পরের বিষয়। যতটুকু শক্তি সে হারাবে, সেই পরিমাণ শক্তি যে ইলেকট্রনকে আঘাত করবে সেই ইলেকট্রন গ্রহণ করবে, সেই ইলেকট্রন শোষণ করবে, সেই ইলেকট্রন শোষণ করে ওই পরিমাণ শক্তি ওই ইলেকট্রনের ভিতরে গতিশক্তির কাজ করবে। তাহলে আমরা এটা বলতে পারি, ইকুয়াল এইচসি বাই ল্যামডা, ইকুয়াল এইচসি বাই ল্যামডা মাইনাস ই প্রাইম ল্যামডা প্রাইম, যেহেতু পরিবর্তিত ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এইচসি বাই ল্যামডা প্রাইম সমান সমান কি? গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, and that is maximum। আচ্ছা, এইচসি বাই ল্যামডা বা এইচসি বাই ল্যামডা প্রাইম সমান এত। এখন তাহলে এটা সমান, এটা যদি আমি কমন নিই, এইচসি যদি কমন নিই, 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্রাইম, 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্রাইম সমান কি? কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, and that is maximum absorbed energy, and that is maximum absorbed energy of electron, and that is the kinetic energy of electron absorbed by electron, এবং সেটা হচ্ছে এই ফোটন কণার আদি শক্তি থেকে খরচকৃত শক্তি। আচ্ছা, এটা তাহলে সূত্র, একটা সূত্র আমরা দাঁড় করাতে পারি। এই সূত্রটাকে এইভাবে দাঁড় করাতে পারি, এই যে ই মাইনাস ই প্রাইম থেকে সমান সমান কি? এটা কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, এবং এইটা সমান এইচসি কমন লাভ 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্রাইম। আচ্ছা, এই গেল আমাদের শক্তির হিসাবের ব্যাখ্যা। এবার আসি একটা নতুন ব্যাখ্যা, সেটা হচ্ছে এই ইলেকট্রনটা যখন শুরুতে ছিল, তার উপরে ফোটন কণা আঘাত করেছে, ভালো কথা আঘাত করেছে। তো যখন শুরুতে ছিল তখন তার একটা আদি ভরবেগ ছিল, কেন ভরবেগ ছিল? কারণ এই ইলেকট্রনের তো বেগ থাকে, কারণ সে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট বেগে ঘোরাঘুরি করে, এবং তার কি থাকে? তার একটা স্থির ভর থাকে। ইলেকট্রনের ভর কত আমরা জানি? ইলেকট্রনের ভর হচ্ছে আমরা জানি 9.1 × 10⁻³ কেজি। তো
এই ইলেকট্রনের আদি ভরবেগ সেটাকে আমরা ডিফাইন করতে পারি পি অফ আই অফ ইলেকট্রন। আদি ভরবেগ সে কি হবে পরিবর্তিত হবে, কিসে পরিবর্তিত হবে? শেষ ভরবেগে, শেষ ভরবেগে পরিবর্তিত হবে। আচ্ছা, তাহলে শেষ প্রথম ক্ষেত্রে কি ছিল? এম নট ভি, শেষ ক্ষেত্রে কি হবে? এম ভি। আচ্ছা, কেন? আপেক্ষিকতার একটা ব্যাপার এখানে কাজ করছে, যে কারণ সে যখন আঘাত করেছে সেই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট দিকে ছুটে যাবে এবং এই কোয়ান্টাম এবং ফোটন কণাটা একটা নির্দিষ্ট দিকে যাবে, ফোটন কণাটা একটা নির্দিষ্ট দিকে যাবে এবং ইলেকট্রনটা একটা নির্দিষ্ট দিকে, এই যে ফোটন কণাটা একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট কোণ করে ছুটে চলে যাবে, বিক্ষিপ্ত হবে এবং এই ইলেকট্রনটাও তো তার জায়গায় স্থির থাকবে না, কারণ ইলেকট্রনের উপরেই তো আঘাত করা হয়েছে, তাই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বেগে চলে যাবে এবং এই বেগের পরিবর্তনের কারণে বা এই গতীয় ব্যবস্থা অর্জন করছে। এ যখন স্থির ছিল, এ যখন এই অবস্থায় চলে যাবে তখন সে একটা কিসের ভিতরে আছে? গতীয় কাঠামোর ভিতরে আছে, তাই না? গতীয় কাঠামোর ভিতরে সে আছে। তাহলে গতীয় কাঠামোর ভিতরে যদি থাকে, আমরা জানি সূত্র কি? আমরা একটা জানি সূত্র হচ্ছে যে এম সমান এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই জায়গাতে এম নটটা কি? এম নট হচ্ছে স্থিতিশীল কাঠামোতে ইলেকট্রনের ভর বা বস্তুর ভর, এখানে আমাদের ইলেকট্রনের ভর। এই এমটা হচ্ছে গতিশীল কাঠামোতে ভর, গতিশীল কাঠামোতে ইলেকট্রনের ভর হবে এখানে। তাহলে গতিশীল কাঠামো কোথায়? এই যে যখন ফোটন কণার শক্তির আঘাতে, ফোটন কণার আঘাতে সে নির্দিষ্ট দিকে ছুটে যাচ্ছে, এইটা তার হচ্ছে যে গতীয় অবস্থায়, এই অবস্থায় তার ভর হচ্ছে এম, আর এই আদি অবস্থায় তার ভর হচ্ছে এম নট। তাহলে এখান থেকে আমরা এম বের করে নেব, এম বের করে নেব। এম যদি আমরা বের করে নিই, এখান থেকে আমাদের এম বের করে নেব, এম বের করে নিয়ে সেখান থেকে আমরা ভরবেগ পেয়ে যাব, পরবর্তী ভরবেগ আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা কিসের সম্পর্ক পেয়ে গেলাম? আমরা কোয়ান্টাম প্রভাব বুঝলাম, কোয়ান্টাম প্রভাব থেকে এই যে ফোটন কণার শক্তি খরচ হওয়ার বিষয়টা বুঝলাম, সেই খরচ হওয়া শক্তি ইলেকট্রন গ্রহণ করে, কিভাবে গ্রহণ করে সেটা বুঝলাম, এবং গ্রহণ করে কি কাজে লাগায় বা সেই শক্তিটা তার উপর কি শক্তি হিসেবে কাজ করে সেইটা বুঝলাম। সেখান থেকে আমরা সূত্র পেলাম। তারপরে আমরা দেখলাম যে আদি ভরবেগ এবং স্থিতিশীল কাঠামোতে ভরবেগের ভরবেগ এবং গতিশীল কাঠামোতে ভরবেগের অবস্থাটা কিরকম এবং কিভাবে পরিবর্তিত হয় বা গতীয় ভরটা কিভাবে আসে সেইটা আমরা বের করে দেখলাম। এবার আমরা দেখব তাহলে আমাদের বাকি আছে কি? তাহলে আমাদের বাকি আছে হচ্ছে ল্যামডা। আমাদের ল্যামডাও তো পরিবর্তিত হয়। আমরা আগে জেনেছি যে সে আগে যখন যে ল্যামডা ছিল, পরবর্তীতে যে ল্যামডাটা হবে ল্যামডা প্রাইম, সেই ল্যামডা প্রাইমটা কিন্তু আদি ল্যামডা প্রাইমের থেকে ছোট, সরি সেই ল্যামডা প্রাইমটা কিন্তু বড়, সেই ল্যামডা প্রাইমটা আদি ল্যামডা প্রাইমের থেকে বড়। ল্যামডা প্রাইম আর ল্যামডা, আদি তরঙ্গ দৈর্ঘ্য, শেষ পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য, এদের সম্পর্ক হচ্ছে পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যটা আদি তরঙ্গ দৈর্ঘ্য থেকে বড়। এখন বড় যেহেতু বড়, সেহেতু বড় হওয়ায় এর পরিবর্তন হবে। তাহলে এদের পরিবর্তনটা আমরা কিভাবে বলবো? এদের পরিবর্তনটা কিভাবে ব্যাখ্যা করব? এদের পরিবর্তনটা ব্যাখ্যা করবো এই যে আমরা জানি ল্যামডা সমান AC বাই MC, এখানে এ ভর, আর ল্যামডা প্রাইম সমান M নট C। এখন বিষয়টা এটা লিখলাম, এটা কিন্তু এখনো অসম্পূর্ণ একটা সূত্র, কারণ অসম্পূর্ণ একটা সূত্র, কারণটা আমি এখনই ব্যাখ্যা করব। কারণ এই ইলেকট্রনটা যখন এখানে ছিল, এই ইলেকট্রনের উপরে কোয়ান্টাম প্রভাবের মাধ্যমে, মানে কোয়ান্টাম প্রভাবে যে এই ফোটন কণা আঘাত করছিল, আঘাত করার পরে এই ফোটন কণা একটা নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হয়ে চলে গিয়েছিল এবং এই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট বেগে নির্দিষ্ট দিকে চলে গিয়েছিল। তাহলে এটাকে যদি আমরা এটা কাঠামো ধরি, এক্স অক্ষ ধরি,
এটাকে যদি আমরা একটা এক্স অক্ষ ধরি, তাহলে সেই এক্স অক্ষের সাপেক্ষে এই ফোটন কণা, এই ফোটন কণা একটা নির্দিষ্ট দিকে গিয়েছে যখন তার ল্যামডা পরিবর্তিত, যখন তার শক্তি পরিবর্তিত। এবং এই এক্স অক্ষের সাথে, এই যে এই এক্স অক্ষের সাথে এই ফোটন কোণ একটা কোণ উৎপন্ন করেছে। এই কোণটার নাম হচ্ছে ফাই কোণ। ফাই একটা কোণ দিলাম। এবং এই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট বেগে ছুটে চলে গিয়েছে, স্থির থাকতে পারেনি তার জায়গায়, এবং এক্স অক্ষের সাথে সে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটার নাম হচ্ছে থিটা কোণ। সেই কোণটার নাম হচ্ছে থিটা কোণ। সেই কোণটার নাম থিটা কোণ। তাহলে আপতিত হয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্যে এবং বিক্ষিপ্ত হয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্যে, তাদের নিয়ে সমীকরণ কি হবে আমরা জানি এফ ইকুয়াল এম এ, এটা মনে করেন আমরা জানি, বাট আমরা তো এটাও জানি যে এটা বাদ দিলাম আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এই সূত্রটা তো আমরা জানি। এই সূত্রটার মানে কি? এই সূত্রটার মানে হচ্ছে এই কোণের সাথে, এই যে আমরা ভেক্টর এই সূত্রটা জানি, তাহলে আমরা বলতে পারি এই যে ল্যামডা আদি ল্যামডা এইচ বাই এমসি ইন্টু যখন এসেছে তখন তার কস কত কোণে আপতিত হয়েছে, কত কোণে এক্স অক্ষের সাথে কত কোণে আপতিত হয়েছে, এক্স অক্ষের সাথে এই যে এক্স অক্ষের সাথে যখন চাপ এসেছে কত কোণে, এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাই না? এই কোণটা এটা তো 0 ডিগ্রি, মানে এক্স অক্ষ এসেছে এর উপর দিয়ে আপতিত হয়ে, তাহলে এদের মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি। তাহলে cos 0 এর মান কত? cos 0 এর মান 1। তাহলে আমরা এটাকে বলবো h বাই এমসি cos 0 সমান 1। তাহলে h বাই এমসি থাকছে। আর এই ল্যামডা প্রাইমটা কি এখানে যখন পরিবর্তিত তখন কি করেছে? তখন সে এই ফাই কোণ উৎপন্ন করেছে, তাই না? এই ফাই কোণ উৎপন্ন করেছে। আচ্ছা আমি আগে এটা বলি তারপর বলছি। এই যে ফাই কোণ উৎপন্ন করেছে, তাহলে cos ফাই। এখন প্রশ্ন হতে পারে যে আমি কেন থিটা নিলাম না? আমি থিটা কেন নেব? কারণ থিটা তো আমার হচ্ছে যে ইলেকট্রনের বেগের সাথে দিক, থিটা তো আমার হচ্ছে যে পরিবর্তিত কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে দিক না, পরিবর্তিত কণার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে দিক না, বা হচ্ছে যে কণার পরিবর্তিত তরঙ্গের সাথে দিক না। কণার পরিবর্তিত তরঙ্গ মানে এই যে ফোটন, এই ফোটন কণা, এটা ফাই নট থিটা। থিটা তো ইলেকট্রন যেদিকে চলে গেছে তার এক্স অক্ষের সাপেক্ষে উৎপন্ন কোণ। তাহলে কি হচ্ছে? cos ফাই। তার আমরা যদি পার্থক্য নির্ণয় করি, আগে অবশ্যই এটা বড়, তাহলে ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান এইচ বাই এম নট সি, যদি আমরা কমন নিই 1 মাইনাস cos ফাই। তাহলে আমরা বলতে পারি যে ডেল ল্যামডা সমান এইচ বাই এমসি। এটা আমরা বলতে পারি এইচ বাই এমসি ইন্টু 1 মাইনাস cos ফাই। এই হচ্ছিল আমাদের কম্পন প্রভাব এবং কম্পন প্রভাবের সার্বিক সূত্র। এখান থেকে আমরা বিভিন্ন রাশির মান দেওয়া থাকবে। রাশিগুলা কি কি? আদি শক্তি, আদি তরঙ্গ, আদি কম্পাঙ্ক, আদি তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে হচ্ছে যে এগুলো সব ফোটনের ক্ষেত্রে, তারপরে পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য হবে, পরিবর্তিত শক্তি হবে, পরিবর্তিত কম্পাঙ্ক হবে। এগুলার মান বিভিন্ন সূত্র দিয়ে বের করবে এবং এক্স অক্ষের সাথে উৎপন্ন এই ফোটন কণার উৎপন্ন কোণ ফাই আর ইলেকট্রন উৎপন্ন কোণ থিটা, এখান থেকে থিটা ফাই এর মান দিয়ে বিভিন্ন সূত্র এই মানগুলা বের করার একটা কোরিলেশন তৈরি করতে হবে সমীকরণ দাঁড় করিয়ে। তাহলে আমি যদি আরেকবার জিস্ট করি বা সামারি করি, কি সেটা দাঁড়াচ্ছে, একটা ইলেকট্রন আছে, একটা ফোটন নির্দিষ্ট শক্তিতে এসে আঘাত করলো, যখন আঘাত করেছে আঘাত করার আগে তার একটা শক্তি ছিল, তার একটা কম্পাঙ্ক ছিল, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য ছিল।
এবং আঘাত করার পরে কি হবে, আঘাত করার পরে এই ফোটন কণা বিক্ষিপ্ত হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে একটা নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হয়ে চলে যাবে এবং এই ইলেকট্রনটাকে তার জায়গায় আর স্থির থাকতে দেবে না, সেই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট বেগে এই নির্দিষ্ট এক্সকের সাথে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করে চলে যাবে। তাহলে কি হবে, যখন সে আঘাত করলো, আঘাত করার পরে এই কণার শক্তি পরিবর্তিত হয়ে যাবে, এই কণার তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে যাবে, এই কণার কম্পাঙ্ক পরিবর্তিত হয়ে যাবে এবং এক্ষেত্রে পরিবর্তিত শক্তি আদি শক্তির থেকে কম, পরিবর্তিত কম্পাঙ্ক আদি কম্পাঙ্কের থেকে কম, কিন্তু পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য আদি তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি। এবং তাহলে যেহেতু এ কম, এ ছোট, এ বড়, তাহলে এ যে পরিমাণ শক্তি বের করে দিয়েছে বা যে পরিমাণ শক্তি বিকিরণ করে দিয়েছে, সেই পরিমাণ শক্তি আবার এই ইলেকট্রনটা গ্রহণ করবে। কারণ এ গ্রহণ করার পরে এ কি করবে, সেই শক্তিটা গতি অর্জন করায় সে গতি শক্তিতে পরিণত হবে, সেই শক্তিটা এর ভিতরে গতি শক্তিতে পরিণত হবে। এবং এই ইলেকট্রনটা যখন গতিশক্তি অর্জন করলো, সেই অর্জনকৃত গতিশক্তি হচ্ছে এই ফোটন কণার বের করে দেয়া শক্তি। সেখান থেকে আমরা একটা সূত্র পেয়েছি। তার পরবর্তীতে আমরা আদি ভরবেগের একটা অবস্থা ছিল এবং পরবর্তীতে যখন ইলেকট্রন এই যে ছুটে চলে গিয়েছে গতিশীল কাঠামোতে, তার ভরের পরিবর্তন হবে অবশ্যই, সেই ভরের পরিবর্তনের হিসাব করার সূত্র আমরা জানি, সেখান থেকে আদি ভরবেগ, শেষ ভরবেগের একটা সূত্র আমরা পাবো এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের সূত্র আমরা পাবো। আর মাথায় রাখতে হবে এই এই ফাইটা কিন্তু এই ফোটন বিক্ষিপ্ত পরিবর্তিত ফোটন কণার সাথে এক্স অক্ষের, নট ইলেকট্রনের সাথে। সেখান থেকে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বা কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য বাড়লো কমলো সেই মানটা হিসাব করে বিভিন্ন রকম হচ্ছে যে মানগুলা পেয়ে যাবো এই সূত্রের সাহায্যে। তাহলে এই ছিল আমাদের কম্পন কণা, কম্পন প্রভাব। আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।